এবং বাংলাদেশের অর্থনীতিকে সাধারণ মানুষের অংশগ্রহণের জন্য একটা বিশাল দ্বার উন্মোচন করে দিয়েছে। আমরা তো রাজনীতিক গণতন্ত্রের কথা বলছি সব সময়, খালি রাজনীতিক গণতন্ত্রের মাধ্যমে দেশ সামনের দিকে এগিয়ে যাবে না, অর্থনৈতিক গণতন্ত্রায়ন করতে হবে, অর্থনীতিতে গণতন্ত্র আনতে হবে। বাংলাদেশের প্রত্যেকটি মানুষ বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আপনার অনেকগুলো সমস্যার কথা বলেছেন, এগুলো হচ্ছে সুযোগ সৃষ্টি না করে বাধা সৃষ্টি করার কারণে আজকে আমরা এখানে চলে আসছি। সরকারের কাজ হচ্ছে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ, অর্থনীতির গণতন্ত্রায়ন থেকে অর্থনীতিতে সাধারণ মানুষের অংশগ্রহণ করার যেটা প্রতিষ্ঠিত করেছিলেন জিয়াউর রহমান সাহেব, পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেটা অব্যাহত রেখেছিলেন, সেখান থেকে জনগণকে সরিয়ে দিয়ে প্রত্যেকটি মানুষ অর্থনীতিতে অংশগ্রহণের জন্য আপনি সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে নীতিমালার মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করে দিতে হবে বাংলাদেশের মানুষের কাছে, অর্থায়নের প্রয়োজন হলে অর্থায়নের মাধ্যমে। সেই সুযোগ সৃষ্টি করতে হবে বাংলাদেশের যে ব্যুরোক্রেসি, সরকারি কর্মকর্তাদের দৌরাত্বে বাংলাদেশের ব্যবসায়ীরা যে কষ্টের সম্মুখীন হয় সেখান থেকে বের করে নিয়ে আসা। আমি আপনাদেরকে একটা কথা বলতে এসেছি এখানে, আমরা এগুলোর ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে আমাদের অর্থনৈতিক সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলেছি। আবার সেই জায়গায় ফিরে যাব, প্রাইভেট সেক্টর গ্রোথ, অর্থাৎ ব্যবসায়ীদের মাধ্যমে বাংলাদেশের উন্নয়ন। আগামী দিন অর্থনীতিতে চালু করে কে, অর্থনীতি চালায় কে, এটা তো বুঝতে হবে আগে। অর্থনীতির চালিকার শক্তি হচ্ছে ব্যবসায়ীরা। আমরা সেই জায়গায় যাওয়ার জন্য যত ধরনের আইন কানুন পরিবর্তন করতে হবে, আমি জোর দিয়ে বলছি আপনাদেরকে, সবগুলো আইন পরিবর্তন করা হবে আগামী দিন। আপনাদের যাতে সরকারি কর্মকর্তাদের এই দরজা থেকে সেই দরজা, এক দরজা থেকে দৌড়দৌড়ি করতে হবে না ইনশাআল্লাহ। আরেকটা জিনিস আমি পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমরা সিদ্ধান্ত নিয়েছি অনেকগুলো কাজ সরকারি কর্মকর্তারা যেগুলো করে সেই কাজগুলো আমরা আপনাদের ব্যবসায়িক সংগঠনের হাতে তুলে দিতে পারি। অনেকগুলো কাজ আমি করেছি। বাণিজ্য মন্ত্রী থাকতে বিগত দিনে ওই যে গার্মেন্টস যারা ফ্যাক্টরি করে তারা বুঝবেন আমি কি বলছি। এই যে বিদেশ থেকে কাপড় আনে ইত্যাদি আনে না, এটা আবার এক্সপোর্ট করে তো। সুতরাং এই হিসাব রাখার জন্য কত কাপড় আনলো, কত এক্সপোর্ট হলো, সঠিকভাবে আনছে কিনা, নাকি ফাঁকি দিয়েছে, ডিউটি ফাঁকি দিয়েছে, কিংবা কাপড় বাজারে বিক্রি, এটার জন্য একটা সার্টিফিকেট আছে, মেজারমেন্ট আছে, হিসাব কিতাব আছে। এই কাজটা আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো করত, এবং ওই এক্সপোর্ট করার আগে তার একটা সার্টিফিকেট দিতে হয় যে ও যতগুলো কাপড় আনছে, কতগুলো কাপড় রপ্তানি করেছে, চুরি করে নেয়, ফাঁকি দেয় না। ওই সার্টিফিকেট দিত আগে এক্সপোর্ট প্রমোশন ব্যুরো। কিন্তু ওই সার্টিফিকেট দিতে গিয়ে ব্যবসায়ীদের হয়রানি করা হতো, তাদের কাছ থেকে দুর্নীতির মাধ্যমে টাকা নেওয়া হতো, অনেকের এক্সপোর্ট রপ্তানি বিলম্বিত হতো, তাদেরকে পয়সা দিতে হতো। আমার কাছে যখন ব্যবসায়ীরা আসলো, গার্মেন্টস ব্যবসায়ীরা বললো আমাদের তো এখানে সমস্যা হচ্ছে, পয়সাও দিতে হচ্ছে, বিলম্বিত হচ্ছে, তাদের পিছনে দৌড়াতে হচ্ছে। আমি তাদেরকে বললাম, আমি যদি সেই কাজটা এক্সপোর্ট প্রমোশন থেকে বের করে বিজিএমইএ ওদের যে সংগঠন আপনাদেরকে দিয়ে আপনারা এটা চালাতে পারবেন? ওরা তো অবাক হয়ে গেছে, সরকারের কর্মচারীদের কাজ উনি আমাদেরকে দিয়ে দিচ্ছেন। আমি যে আপনারা যদি সৎভাবে সঠিকভাবে চালাতে পারেন, আমি কিন্তু সরকারের কাজ বের করতে আপনাদের, আমি তাদেরকে দিয়েছি। সেই কাজটা ইপিবি থেকে বের করার সময় সরকারি কর্মকর্তারা আমার বিরুদ্ধে প্রতিবাদ করেছে, যথেষ্ট আন্দোলন করেছে। আমি বলছি, আমি যে সিদ্ধান্ত দিয়েছি এটা ফাইনাল, এটা কোনো পরিবর্তন হবে না।
আজ অবধি বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন সার্টিফিকেট তারা নিজেরা দিচ্ছে, এপিপিতে কেউ যেতে হয় না। এই ধরনের অনেকগুলো কাজে যে আপনারা ব্যবসার 18টা না 12টা না 13টা পারমিট লাগে, রেস্টুরেন্টের কথা বললেন একজন, বিভিন্ন জায়গায় সরকারি পারমিশনের আর অভাব নেই। বাংলাদেশে অন্য কিছুর অভাব থাকলেও সরকারের পারমিশনের অভাব নেই। মানে যত বেশি পারমিশন দিতে পারবে অত বেশি চুরি, অত বেশি ঘুষ, অত বেশি মানুষের বিড়ম্বনা। আমরা সিদ্ধান্ত করেছি বাংলাদেশের অর্থনীতিতে কমপ্লিট ডিরেগুলেশন করে দেবো আমরা, কমপ্লিট ডিরেগুলেশন। আমরা লিবারালাইজেশনের চূড়ান্তে চলে যাব। গার্মেন্টস ফ্যাক্টরিতে যে সুযোগগুলো দেওয়া হয়েছে, বন্ডেড ওয়্যারহাউস, ব্যাক টু ব্যাক এলসি, এটা আমরা দরকার হলে আরো 20টা ইন্ডাস্ট্রি বাণিজ্য কিভাবে চলবে, লাইসেন্স রিনিউয়াল কি হবে, এটা সরকারের কাজ হতে পারে। এটার জন্য আমরা সেপারেট করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। বিগত দিনে আমরা করেছি, এইবার এটা অনেক বড়ভাবে করতে হবে। এই আপনি শিল্প কারখানা যখন আপনি করতে হয় তখন দেখবেন কত বিড়ম্বনা মানুষের। সেখানেও আমরা কিন্তু বিদেশি বিনিয়োগ সহ যে সমস্ত জায়গায় মানুষকে দাঁড়ে দাঁড়ে ঘুরতে হয় সেটা আমরা কমপ্লিটলি বন্ধ করে দেব। এবং আমরা বিটা এক্সপোর্ট প্রসেসিং যারা বিদেশি বিনিয়োগ করবে তাদের জন্য প্রত্যেকের জন্য একজন ক্যাপ্টেন দিয়ে দেবো। ক্যাপ্টেনের কাজ হচ্ছে যত এই বিনিয়োগকারীর যত কাজ সে ক্যাপ্টেন করবে, সে কিছু করবে না। সে দরকার হলে কোরিয়াতে চাইনাতে বসে দেখবে যে তার অ্যাপ্লিকেশন কতটুকু হয়ে গেছে, আর একটা সময়সীমার মধ্যে এটা বন্ধ করে দেওয়া হবে, এর বাইরে যাওয়া যাবে না। এয়ারপোর্টে বিড়ম্বনা, মানুষ যে দেশে প্রথম এয়ারপোর্টে এসে বিড়ম্বনা হয়, মানুষের প্রথম সেই দেশ সম্বন্ধে ইমপ্রেশন খারাপ। যে মানুষকে এয়ারপোর্টে 1 ঘন্টা ঘুরাঘুরি করতে হয় সে বলছে এই দেশে ভাই বিনিয়োগ করা আমার পক্ষে সম্ভব না। এই জন্য সেই জায়গাটায় আমরা এয়ারপোর্ট থেকে যাতে 15 মিনিট 20 মিনিটের মধ্যে সবাই বেরিয়ে যেতে পারে। চিটাগাং পোর্ট, অন্যান্য পোর্টে, আপনারা পোর্টের কিছু সমস্যার কথা বলেছেন, আমরা এই সমস্ত বিড়ম্বনা বন্ধ করে দেব। সরকার নীতিমালা যেটা ঘোষিত হবে এটা বাস্তবায়িত হবে। আপনি কিছু মাল দেবেন, কিছু মাল দেবেন না, এই দায়িত্ব আপনাদের কেউ দেয় নাই। সরকার পলিসি ঘোষণা করবে, 100% বাস্তবায়ন হবে। কোন ডিসক্রিশনারি পাওয়ার কারো থাকবে না, নিজের পাওয়ারে কিছু করা চলবে না। সরকার যেটা সিদ্ধান্ত দেবে পূর্ণভাবে বাস্তবায়িত হবে। এবং আমি আবারও বলছি যে অর্থনীতিতে আজকে ব্যাংকের টাকা নেই, আপনাদের টাকার কথা বলছেন, ইন্টারেস্ট রেটের কথা বলছেন। ব্যাংকে তো বেশিরভাগ ব্যাংক তো এখন ওই যে আমরা ইংরেজিতে বলে উইন্ডো ড্রেসিং, আসলে ওদের ব্যাংকগুলো ব্যাংকরাপ্ট হয়ে গেছে। ওরা দেখাচ্ছে না, কিন্তু আসলে কিছু কিছু ব্যাংক ব্যাংকরাপ্ট হয়ে গেছে, এরা টাকা নিতে পারবে না। কিন্তু আবার টাকা না দিলে ব্যবসা কিভাবে হবে? 13%, 14% ইন্টারেস্ট দিয়ে ব্যবসা হবে না। আর না আপনার ব্যবসা হচ্ছে, নাকি আমার কনজিউমার যিনি আমাদের ক্রেতা আছে তাকে উচ্চ মূল্য দিতে হচ্ছে। এই যে দ্রব্য মূল্যের দাম বাড়ছে, 13% ইন্টারেস্ট দিয়ে আপনি কি করে ব্যবসা করবেন? এটা কি সম্ভব? আর যারা লোন পাওয়ার যোগ্যতা রাখে তাদের লোন পাওয়ার জন্য আগামী দিনে আমরা ব্যাংকের পলিসি করব যে প্রজেক্ট যদি ভালো হয় ব্যাংকের লোন, সেটা প্রাইভেট ব্যাংক হোক সরকারি ব্যাংক হোক, সেটার দায়িত্ব ম্যানেজমেন্টের উপর থাকবে, ব্যাংকের মালিকের উপর না। বাংলাদেশের ব্যাংকগুলো ধ্বংস হয়েছে 8টা কারণে। একজন 5টা 7টা ব্যাংকের মালিক হয়ে বসে আছে, পরিবার নিয়ে বসে আছে। আসলে তার ইনভেস্টমেন্ট কত ওখানে? সব তো ডিপোজিটার, যারা জমাদার জমা দিয়েছে ওদের টাকা, কিন্তু পুরা টাকা যেটা লোন দেওয়া হয় তার 10 ভাগও তাদের বিনিয়োগ নেয়, সে মানুষের টাকা। তারা সিদ্ধান্ত দেয় সুবিধা মতো, সেটা আগামী দিনে রাখা চলবে না। এবং তারেক রহমান সাহেব, আমি যে কথাগুলো বলছি কিন্তু কথাগুলো আমার না, এগুলো আমাদের দলের সিদ্ধান্ত। তারেক রহমান সাহেবের এই সিদ্ধান্তগুলো দিয়েছে, আমি যেগুলো আপনাদের কাছে পাস করতেছি মাত্র।
এগুলো আমরা দলগতভাবে সিদ্ধান্ত নিয়েছি তারেক রহমান সাহেবের নেতৃত্বে। উনি রাজনীতিতে যেভাবে মুক্ত রাজনীতির সুযোগের কথা ভাবছেন, অর্থনীতিতে মুক্ত অর্থনীতির সুযোগের কথা ভাবছেন, অর্থনীতিকে গণতান্ত্রিক করার কথা ভাবছেন। অর্থনীতিতে ব্যুরোক্রেসি কিংবা দখলদারি কোনোটাই চলবে না। অর্থনীতিতে মুক্ত রাখতে হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ যাতে এটা সুযোগ নিতে পারে। সাধারণ পরিবারের একটা ছেলে মেয়ে যদি করতে চায় তাদের সেই সুযোগ ইকুয়াল সমান সুযোগ থাকবে। অর্থনীতিকে আপনি গণতন্ত্রের অর্থ হলো প্রত্যেকটি নাগরিকের ব্যবসা বাণিজ্য করার জন্য লেভেল প্লেইং ফিল্ড, যেটা আমরা রাজনীতির বেলায় বলি, লেভেল প্লেইং ফিল্ড অর্থনৈতিক থাকতে হবে। এবং তার মাধ্যমে এই যে মহিলাদের, আমি খুব আনন্দিত, যদিও এবার যথেষ্ট মহিলা আসেনি আজকে এখানে, আরো বেশি মহিলা আসার দরকার ছিল। আমি আপনাদেরকে বলছি, কিন্তু আপনাদের মহিলাদেরকে সামনে নিয়ে আসতে হবে, তাদেরকে চেম্বারের মেম্বার করবেন, দরকার হলে প্রেসিডেন্ট করবেন। তারা মোটেই অযোগ্য নয়। আমি বলছি মহিলারা যেখানে যেখানে নেতৃত্ব দিচ্ছে খুবই ভালো নেতৃত্ব দিচ্ছে। চেম্বার অফ কমার্স স্টেট বডিকে আমি অনুরোধ করব মহিলাদের আপনারা ইনক্লুড করবেন একটা পার্সেন্টেজ রাজনীতিতে। আসলে আমি অসুস্থ, আমি কথা দিয়ে ফেলেছি, এইটা প্রোগ্রাম আর পরিবর্তন করা সম্ভব হয় না। রাজনীতিতে আমরা এখন মহিলাদের কোটা নিয়ে কথা বলছি না, 50টা সিট থাকবে, তার উপর সরাসরি নির্বাচনের জন্য আমরা ইনশাআল্লাহ আলোচনা করছি। মহিলারা সরাসরি নির্বাচনে আসবে, মহিলারা 50টা রিজার্ভ সিটও আসবে। ঠিক আছে, একটা তালি দেন না। আর কি সুতরাং 50টা গ্যারান্টি সিট, আমার কিন্তু কোনো গ্যারান্টি সিট নাই, আমাকে কিন্তু নির্বাচন করে আসতে হবে। আপনাদের 50টা গ্যারান্টি সিট, আর তার উপরে নির্বাচন করে আপনাদেরকে আসতে পারবেন। এটা আমরা আলোচনা করছি, কতটুকু আমরা করতে পারি, হয়ে যাবে, এটা হবে। সেইভাবে মহিলাদের ব্যবসাতে আপনাদেরকে সেই সুযোগটা দিতে হবে। একটা পার্সেন্টেজ দেন, শুরু করেন 10-15% দিয়ে আপনাদের চেম্বার অফ কমার্স গুলোতে, অ্যাসোসিয়েশন গুলোতে 10%-15% দিয়ে শুরু করেন। আস্তে আস্তে মহিলারা আসুক সামনে, কারণ এদের ভূমিকা কিন্তু মহিলা এন্টারপ্রেনারদের ভূমিকা প্রয়োজন আছে। আরেকটা বিষয় আমি বলি, কেন মহিলাদের কথা আমি বিশেষভাবে বলছি, আমাদের তারেক রহমান সাহেবের একটা ভিশন হচ্ছে আগামী দিনে ক্রিয়েটিভ ইকোনমি। এটার হচ্ছে কি, ক্রিয়েটিভ ইকোনমিটা হচ্ছে এই যে বাংলাদেশের সর্বত্র যারা তাঁতি আছে, কামার কুমার আছে, তারপরে ওই যে নকশিকাতার কথা কে যেন বলে গেলেন, নকশিকাতা আছে। বাংলাদেশে হস্তশিল্প, অফুরন্ত হস্তশিল্প আছে এবং অফুরন্ত সুযোগ আছে। আমরা এ থেকে কোনো সময় গুরুত্ব দিই না, আমরা খালি মিল কারখানার কথা চিন্তা করছি, সার্ভিস সেক্টরের কথা চিন্তা করছি। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ হাত দিয়ে, 2 হাত দিয়ে যে পণ্য প্রস্তুত করতে পারে, হাত দিয়ে পণ্যের দাম কিন্তু বিশ্বজোড়া মিল ফ্যাক্টরির দামের থেকে বেশি। একটা নকশিকাতার প্রপার ডিজাইন হলে ওই নকশিকাতা, একটা নকশিকাতার দাম 50,000 টাকা, 1 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ টাকা হতে পারে। হাতের করা কাজ তো। এখানে আমাদের সিদ্ধান্ত হচ্ছে আগামী দিনে আমরা হস্তশিল্প যারা করছে বাংলাদেশে, এখানে মহিলাদের একটা ভূমিকার সুযোগ আছে। এই জন্য বলছি আমরা সিদ্ধান্ত নিয়েছি তাদেরকে আমরা টেকনিক্যাল সাপোর্ট দেব, তাদেরকে আমরা ডিজাইনিং সাপোর্ট দেবো, ডিজাইন করার জন্য। এই যে কামার কুমারেরা যারা জিনিসপত্র বানায়, এগুলো কিন্তু যদি ভালোভাবে আপনি টেকনিক্যাল সাপোর্ট দেন, ডিজাইন দেন, ব্র্যান্ডিং করেন, মার্কেট করেন, অনলাইনে সারা বিশ্বে চলে যাবে, এগুলো সারা বিশ্বে যাবে। এটা হচ্ছে ব্যাংককে হচ্ছে, বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে হচ্ছে। 1 ভিলেজ 1 প্রোডাক্ট। একটা ভিলেজ করবে খালি কামার কুমার, ওরা খালি আপনার বানাবে, ওই হাতের যে ওরা বানায় যেগুলো ঘরের জিনিসপত্র, টয়স, তারপরে ওই যে ফুলের যত কিছু আছে। আরেকটা ভিলেজ করবে তাঁত করবে, একটা ভিলেজ নকশিকাতা করবে, পুরো ভিলেজ হবে এটাই। ওদেরকে আমরা অ্যামাজনে ঢুকাই দেব। অ্যামাজন বুঝলেন, অ্যামাজন হচ্ছে সারা বিশ্বে মার্কেটিং হচ্ছে অনলাইনে, সারা বিশ্বে হচ্ছে। আপনি দেখবেন ব্যাংককের একটা গ্রাম থেকে হচ্ছে,
আপনি অ্যামাজনে যদি কোনো একটা জিনিসে ঢুকেন মার্কেটিং এর জন্য, দেখবেন ব্যাংককের একটা গ্রাম থেকে ওটা বিক্রি হয়ে যাচ্ছে, ওখান থেকে সে শিপমেন্ট করে প্যাক করে পাঠিয়ে দিচ্ছে। বাংলাদেশের বিশাল সম্ভাবনাকে আমরা কাজে লাগাবার জন্য আমরা একটা বাজেট বরাদ্দ করব, এদেরকে টেকনিক্যাল সাপোর্ট দেব, এদেরকে ডিজাইনিং সাপোর্ট দেব, এদেরকে মার্কেটিং সাপোর্ট দেব, এদেরকে ব্র্যান্ডিং সাপোর্ট দেব। এটার জন্য একটা বাজেট আমরা করছি, আপনারা প্রস্তুত থাকবেন, এটা সুযোগ নিতে হবে। বাংলাদেশের থিয়েটার, ময়মনসিংহে থিয়েটার আছে নাকি? আছে? নাটক হয়? হয় সংস্কৃতির জায়গায়, তাহলে তো ময়মনসিংহ একটা খুব ভালো জায়গা হবে থিয়েটারের জন্য। হ্যাঁ, নাটক থিয়েটার, আপনি জানেন বিশ্বের এগুলোর কথা। একটা দেশের জিডিপিতে, ইউনাইটেড কিংডম যুক্তরাজ্যে, ওদের জিডিপিতে এই ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রির ভূমিকা এত বড়। এই কোভিডের সময় ওরা 100 বিলিয়ন লস করছে খালি এই ইন্ডাস্ট্রিটা, কোভিডের কারণে। এত কত বড় ইন্ডাস্ট্রি আপনি চিন্তা করেন। আমরা থিয়েটার পাড়া করব, আমরা বিদেশে গেলে 20,000 30,000 টাকা টিকিট কিনে আমরা থিয়েটার দেখি না? তো বাংলাদেশে তো আমাদের ছেলে মেয়েরা থিয়েটার, নাটক, অ্যাক্টিং অত্যন্ত ভালো। আমরা থিয়েটারকে প্রমোট করব। এটা ইকোনমি, কিন্তু এটা খালি ইয়ে না, কি বলে, এন্টারটেইনমেন্ট না, এটা কিন্তু ইকোনমি। এখানে থিয়েটারগুলোতে মানুষ কাজ করবে, যারা নাটক, যারা অ্যাক্টিং করে তারা কাজ করবে। এই থিয়েটার পাড়ার আশেপাশে দোকানপাট গড়ে উঠবে। দিস ইজ ইকোনমি। এই ইকোনমিকে আমরা বিগত দিনে পাত্তা দিইনি। বাংলাদেশের গ্রামে গঞ্জে যত সঙ্গীত আছে, লালন থেকে পল্লী, যত সঙ্গীত আছে, আমরা এগুলোকে মেইন স্ট্রিমে নিয়ে আসবো। দিস ইজ, আমি অর্থনীতির কথা বলছি। ওদের তো ক্যারিয়ার সকলের ভালো হবে, এদেরকে আমরা নিয়ে আসবো, মেইন স্ট্রিম করবো, এগুলোকে ইন্টারন্যাশনাল স্টুডিও করবো, এগুলো বিশ্বজুড়ে মিউজিক চলবে। এবং বাংলাদেশের এটা হচ্ছে কি জানেন, সফট ইকোনমি, সফট পাওয়ার। আমরা কিন্তু বাংলাদেশের সফট পাওয়ার কোনোদিন চিন্তা করি নাই। তারেক রহমান সাহেব এইগুলো চিন্তা করছেন। এগুলো জিয়া রহমান সাহেব যেরকম, জিয়া রহমান সাহেব সমস্ত দক্ষিণ এশিয়ার, ওনার চিন্তায় যখন সকলের আগে ছিল জিয়া রহমান সাহেব, আমি আপনাদেরকে বলছি তারেক রহমান সাহেব এই দক্ষিণ এশিয়া না, সাউথ এশিয়া পুরোতে আমরা সবাই অগ্রভাগে থাকবো ইনশাআল্লাহ। আগামী আপনি দেখতে পাবেন, আমি খালি পলিটিক্যাল স্টেটমেন্ট করতেছি না, এগুলো সিদ্ধান্ত নিয়ে আমি কথাগুলো বলতেছি। করব, এটার জন্য আগে সিদ্ধান্ত নিতে হবে। প্রস্তুতি চলছে আমাদের, এবং বিভিন্ন এক্সপার্টরা কাজ করতেছে। যাই হোক, প্রশ্নোত্তর পর্ব একটু আছে, যেহেতু আমি আর বেশি দীর্ঘ বক্তৃতা দিচ্ছি না। আমি যারা আজকে অর্গানাইজ করেছে তাদেরকে বিশেষভাবে, প্রিন্সের সহকর্মী যারা আছে, এরা সবাই, বাবলু আছে, প্রিন্স আছে, ফারুক আছে, আরো অনেকে আছে যারা সহযোগিতা করেছে। এটা কিন্তু ব্যবসায়ীদের নিয়ে আমাদের যে মনের কথাগুলো বলা দরকার, অথবা আপনাদের কথা শোনা দরকার, এটা আমরা গুরুত্ব দিচ্ছি এই কারণে, আমাদের আগামী দিনের যে অর্থনৈতিক পরিকল্পনা, এটাকে বাস্তবায়নের অংশ হিসাবে কিন্তু আজকের সভা। এই জন্য আমরা এখানে এসেছি, কষ্ট করে এই গরমের মধ্যে শুনতেছি, বুঝার চেষ্টা করতেছি। এবং এরপরেও যদি আপনাদের কোনো রকমের কিছু থাকে, আপনারা লিখিত দিলে আমরা খুব খুশি হব। এটা যদি লিখিত দিতে পারেন, ওই যে প্রেসকে দিলে চলবে, আপনার একটু লিখিত দিলে তাহলে রেকর্ডের আমরা রাখলাম সময় মতো। আর এখানে ইপিজেড করার ব্যাপারে আমার দুইটা কথা আছে। আপনাদের যদি প্রাইভেট সেক্টর থেকে এই অঞ্চলের কোনো ব্যবসায়ী ইপিজেড করতে চায়, আমরা সাপোর্ট দেব। সরকারি ইপিজেডের জন্য বসে থাকবেন কেন? প্রাইভেট সেক্টর তো ইপিজেড করতে পারে, কোনো অসুবিধা নেই তো, সরকার সাপোর্ট দিলেই তো হলো। আপনাকে সরকার জায়গা রিকুইজিশন করে দেবে, অসুবিধা কি? করেন আপনারা, প্রাইভেট সেক্টর থেকে করেন। আর যদি সরকারের জন্য বসে থাকেন তাহলে আমাদের করতে হলে করবো, অসুবিধা নেই। কিন্তু আমি সবসময় মনে করি অর্থনীতিকে ড্রাইভ করবে প্রাইভেট সেক্টর, আপনারা করবেন। এই জন্য আমি অনুরোধ করতেছি, আপনাদের এখানে অনেক অবস্থাপন্ন লোক আছে, অথবা আপনারা একটা কনসোর্টিয়াম করেও করতে পারেন, ঐক্যবদ্ধভাবে করতে পারেন, তাই না? আচ্ছা, ঠিক আছে। উনি চাই সরকার করে দেখ, ঠিক আছে, তাই হবে। সরকার করে দিতে হলে ঠিক আছে, তাই হবে, অসুবিধা কি? সমস্যা নেই।
সেটাও করা যাবে। আর আরেকজন কি বললো, অনেকগুলো কথা আসছে যেগুলো আসলে আমরা নিজেরাই সলভ করতে পারি, এগুলো সরকারের কাছে যাওয়ার দরকার হয় না। ইন্টারেস্ট রেট যেটা বলেছেন, আমি তো আগেই বললাম আমার বক্তৃতায় যে 13% ইন্টারেস্ট দিয়ে কোনো ব্যবসা করা সম্ভব না। সুতরাং আমাদের সময় তো আপনারা জানেন 5-6% উপরে ইন্টারেস্ট ছিল না। আমাদের সময় শেয়ার বাজার কোনোদিন লুটপাট হয়নি, আপনারা জানেন। আমাদের সময় কোনো ব্যাংক লুটপাট হয়নি, আপনারা ভালো করে জানেন। সুতরাং আমাদের তো ম্যানেজমেন্ট ওই ক্যাপাসিটি বিএনপিতে আছে। আমরা বিগত দিনে যেটা করেছি এইবার সেটা বহুগুণ বেশি গুণে হবে, আরো ভালোভাবে হবে। সুতরাং ব্যবসায়ীরা আপনারা এগিয়ে আসুন, কাজ করেন। ওই 15 বছর কি হচ্ছে এখন ভুলে যায়, আমি এগুলো নিয়ে বেশি বক্তব্য দিতে চাই না। ওরা কি করেছে, আমি একটু ভবিষ্যৎমুখী মানুষ, এই জন্য গত 15 বছরের যদি আলোচনা যে আমি আর আধা ঘন্টা বক্তৃতা দিতে হবে, আমি সেটা করতে চাচ্ছি না। গরম লাগছে অসম্ভব, তারপরে নামাজের টাইম হয়ে গেছে, খাওয়ার সময় হয়ে গেছে। সুতরাং ইংরেজিতে বলে না, হাংরি ম্যান ইজ অ্যান অ্যাংরি ম্যান। তা আপনারা আবার রেগে টেগে যাবেন, যত উপোস থাকবেন ততক্ষণ তো আবার সমস্যা বাড়তে থাকবে। তো আপনাদের সকলকে ধন্যবাদ। প্রশ্ন উত্তর পর্ব আমরা শুরু করতে পারি। 15 মিনিট ঠিক আছে, আমার সমস্যা না, আমি আরেক ঘন্টা দিতে পারবো। ওনাদের তো কষ্ট হবে এতক্ষণ বসে থাকতে। আমরা প্রশ্ন উত্তর পর্বে যাই। আমার মনে হয় আপনি আপনার আসনে বসেন, ওখান থেকেই যদি উত্তর দেন আপনার জন্য সুবিধা হবে। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান হাত তুলবেন, আমাদের মাইক চলে যাবে আপনার কাছে। আমরা আমন্ত্রিত অতিথিদের বাদ দিই, সিরাজ ভাই, আমরা আমন্ত্রিত অতিথিরা বাদ দিই। যারা ডেলিগেট আসছেন ওনাদের অনেকেই বক্তব্য রাখতে পারেন নাই, ওনারাই দিই। আমাদের প্রধান অতিথি বলেছেন যে আপনি আগামী বাংলাদেশ কিভাবে দেখতে চান, তো গঠনমূলক প্রশ্ন করবেন, যৌক্তিক প্রশ্ন করবেন। আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন? আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের কাছে ভালো আছি। দেখতে পাচ্ছেন না, আমাদের বৃহত্তম ময়মনসিংহ জেলায় আমরা খুব অবহেলিত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়াই শহর যে বাদ দিয়ে গিয়েছিলেন 1978 সনে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই ঢাকা রোড চালু করে গিয়েছিলেন উদ্বোধনে। তখন আমার বয়স খুব ছোট ছিলাম, তার সাথে আমি ছিলাম। আমার বাড়ি 30 সাল। আজকে শহীদ জিয়ার কথা মনে পড়ে। আমার প্রশ্ন, এই আমাদের ব্যাংকের যে 9% জায়গা আজকে 13% হয়েছে, আমরা অনেকে ব্যবসা বাণিজ্য করতে লস হয়ে গেছে। বর্তমান এই সরকারের আমলে আমাদেরকে এখান থেকে কিভাবে উদ্ধার করা যায়, এই বলে আমার বক্তব্য শেষ হচ্ছে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। এটা তো আমি বক্তব্যে বলেই ফেলেছি ইতিমধ্যে। এই আমরা পুরো ব্যাংকিং সেক্টর থেকে ফাইন্যান্সিয়াল সেক্টর, শেয়ার বাজার, সব কিছুকে আমরা নতুনভাবে এগুলো করতে হবে। এখানে আইন বদলাতে হবে, এখানে ম্যানেজমেন্ট অনেস্ট, এখানে যথেষ্ট দুর্নীতি হয়েছে সেগুলোর দিকে দেখতে হবে, এবং কিছু কিছু আইন আমাদের এখানে পরিবর্তন করতে হবে, ব্যাংকিং আইনটাই, এবং ব্যাংকের যে অসামঞ্জস্যগুলো আছে এগুলো সমাধান করতে হবে। এগুলো আমাদের সিদ্ধান্ত আছে অলরেডি। নেক্সট বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম, জামালপুর জেলা বেকারি মালিক সমিতির সাধারণ সম্পাদক এবং জামালপুর জেলা ফল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক। আমার প্রশ্ন, বাংলাদেশে বিদেশি রপ্তানি যে ফল, প্রতিদিন একটা আনুমানিক ধারণা শত শত কোটি টাকার ফল বাংলাদেশে বিক্রি হয়, কিন্তু আওয়ামী লীগের আমলেও ফলের ভিতরে যে ব্যাড ট্যাক্স বৃদ্ধি করেছিল, সাধারণ মানুষের ফল কেনার থেকে বিরত হয়ে গেছে। কিন্তু মধ্যবর্তী সরকার এসে ফলের ভিতরে, বিদেশি ফলের ভিতরে ব্যাড ট্যাক্স যেভাবে বাড়াইছে, আসলে একটা সাধারণ মানুষের
ফল কিনা খাওয়ার মতন উপযোগী নয় আর কি। এরকম অবস্থা বর্তমান সরকারের ব্যাড ট্যাক্সের কারণে মানে ফল ব্যবসায়ীরা মানে সাধারণ মানুষ ফল কিনে খেতে পারছে না। আরেকটি বিষয় মানে আমরা লোকালে যারা ব্যবসা বাণিজ্য করি, বর্তমানে ট্যাক্সের লোক, ব্যাটের লোক আর আপনার ডিসি অফিস থেকে মোবিল কোড, মানে এত পরিমাণ মোবিল কোড সাধারণ ব্যবসায়ীদেরকে দিচ্ছে, সাধারণ ব্যবসায়ীরা মানে পুঁজি হারাই ফেলছে। এরকম একটা অবস্থা হয়ে গেছে সাধারণ মানুষের। আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী সাহেবকে বলবো যে বিষয়টা একটু নজরে রাখবেন। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এই যে ট্যাক্স পদ্ধতিতে আমাদের পরিবর্তন করতে হবে। আপনি সকল ট্যাক্স, একটা জিনিস বাংলাদেশে যেটা হচ্ছে ভিএটি দেয় সাধারণ মানুষ, গরিব মানুষ থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত লোক সবাই ভিএটি দিচ্ছে, কিন্তু আসল যারা ট্যাক্স দেওয়ার কথা ওরা ট্যাক্স না দেওয়ার কারণে এটা সাধারণ মানুষের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। এই জন্য আমাদেরকে ট্যাক্সের নেটওয়ার্ক বড় করতে হবে যাতে করে ওই জায়গাগুলো আমরা কমায় আনতে পারি, এবং সেটা আমাদের পরিকল্পনায় আছে। আমি কাজী নজরুল ইসলাম, ময়মনসিংহ কসমেটিক্স ব্যবসায়ী সমিতির সভাপতি। আমার একটি ছোট্ট প্রশ্ন, বিগত ফ্যাসিস্ট সরকার এই ব্যবসায়ীকে দলীয়করণ করেছিল, তার সিন্ডিকেটের মাধ্যমে পরিচালনা করতেছিল। আগামী বিএনপি সরকার যদি ইনশাল্লাহ দেশের নেতৃত্ব পায়, সেই ব্যবসাকে সর্বজনীন করা হবে কিনা এবং সবাই স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারবে কিনা, আপনি একজন প্রজ্ঞাবান বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্য, আপনার কাছে আমরা এটা জানতে চাচ্ছি। ধন্যবাদ। ওটা তো আমাদের বক্তব্যে বলেছি যে বিএনপির পলিসি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড, সকলে যাতে সমানভাবে অর্থনীতিতে অংশগ্রহণ করতে পারে, এটাই পলিসি। বিগত 15 বছর যেটা হয়েছে, একটি গোষ্ঠীর হাতে সমস্ত অর্থনীতি কুক্ষিগত হয়ে গেছে, সাধারণ মানুষ ব্যবসা থেকে বেরিয়ে গেছে। ওই জায়গাটা আমরা আবার যে গণতন্ত্রের কথা বললাম, আমি অর্থনীতিতে গণতন্ত্রের কথা যেটা বলছি, ওইটাই তার মানে হচ্ছে সকলের লেভেল প্লেইং ফিল্ড, সকলেই সাধারণ মানুষ অংশগ্রহণ করতে পারবে, চাইলেই অংশগ্রহণ করতে পারে, এই পরিবেশ দিতে হবে আপনাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় প্রধান অতিথি মহোদয়, আপনি হয়তো জানেন 1991 সনে যমুনা সার কারখানা আমাদের সেই সময় সরকারের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং বিগত দিনে এই গত 15 বছর ফ্যাসিস্ট সরকার এই এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সার কারখানা এটাকে বন্ধ করে রেখে তারা ওখানে যারা ব্যবসায়ী আছে তারা তাদের ব্যবসায় মানে আমদানিকৃত সার আমদানি করে ব্যবসা করছে, যে হাজার হাজার কোটি টাকা তারা ব্যবসা করে নিয়ে গেছে। অদ্যাবধি পর্যন্ত এশিয়ার দ্বিতীয় বৃহত্তম সার কারখানা বন্ধ আছে, সেই কারখানাটি চালু করার জন্য আপনার মাধ্যমে স্যার অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, শুধু সার কারখানা তো নয়, ওরা তো এই যে গ্যাস আমদানি করার জন্য, তারা করার জন্য আমাদের গ্যাস ফিল্ড গুলোকে তারা আবিষ্কার করে নাই, অথচ বাংলাদেশের গ্যাস এখনো অনেক বছরের গ্যাস আছে। এই যে উচ্চ মূল্যে আমরা গ্যাসের প্রাইস দিচ্ছি, তারা শুধু ব্যবসা করার জন্য, আমদানি করে ব্যবসা করার জন্য এই কাজগুলো করেছে। আগামী দিনে নিশ্চয়ই আমাদের দেশে যে সম্পদ আছে এটা আমরা ম্যাক্সিমাম ব্যবহার করতে হবে, তারপরে যদি কমতি থাকে তখন বিদেশ থেকে আমদানি করা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি জামালপুর থেকে এসেছি। আমার নাম হেলেনা বেগম, আমি একজন নারী উদ্যোক্তা। জামালপুরের নকশিকাথা বাংলাদেশের গর্বকাথা, এই বলে আমি আমার এটা রাখছি, সময় দিচ্ছি। ঠিক আছে, প্রোগ্রাম শুনেছেন তো, আপনাদের জন্য প্রোগ্রাম আসছে, কিন্তু তৈরি হতে হবে। আসসালামু আলাইকুম স্যার, আমি জামালপুর বেসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক, নাসিব জামালপুর জেলা শাখার সভাপতি। ইতিমধ্যে আমার বক্তব্যের কিছু অংশ শেরপুরের একজন ব্যবসায়ী ভাই উল্লেখ করেছেন। আমি সেটাকে পুনরাবৃত্তি করছি আপনার কাছে, যে আমাদের বেসিক শিল্পনগরী এলাকায় দ্রুত কর নামে একটি প্রচলিত ভাষা রয়েছে, যেটিতে আমাদের সার্ভিস চার্জ দিতে হয় বেসিক শিল্পনগরীর অভ্যন্তরে শিল্প কর্মকর্তাদের হাতে
আবার আমি আপনার প্রশ্ন বুঝে গেছি। জি স্যার, উনি যেটা বলেছিলেন এটা হচ্ছে, আমি আগে কিন্তু আমার বক্তব্যে একটু বলেছি, আপনি খেয়াল করেছেন কিনা, জি স্যার, যে সরকারের কোনো দ্বৈত নীতি হতে পারে না। বিসিক এর পলিসি হলে সমস্ত বাংলাদেশে একটা পলিসি হবে। জি স্যার, যদি এখানে করে থাকে সেটা অবৈধভাবে করছে, এবং এটা আমরা সময় মতো এটার ব্যবস্থা নেব। ধন্যবাদ। জি স্যার, ধন্যবাদ স্যার। আমি রঞ্জন কুমার সিংহ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জামালপুর চেম্বার অফ ইন্ডাস্ট্রি। আমি আজকের এই ময়মনসিংহ বিভাগ বাণিজ্য ব্যবসায়ী সম্মেলনের উপস্থিত সভাপতি, প্রধান অতিথি এবং ব্যবসায়ী বৃন্দ, প্রিন্ট মিডিয়া, সাংবাদিক ভাই এবং আমার ব্যবসায়ী ভাই সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমি আজকের এই ব্যবসায়ী সম্মেলনে আমি জামালপুর নিয়ে দুটি কথা বলবো। আমাদের জামালপুরের পাট, জামালপুর বাংলাদেশ বিখ্যাত, ফরিদপুর পরে জামালপুর। আমি আমার নেতার নিকট প্রশ্ন রাখবো যে আগামীতে যদি আমরা নির্বাচিত সরকার জাতীয়তাবাদী দলকে পাই, সেক্ষেত্রে জামালপুরে বড় ঝুট মিল করার কোন পরিকল্পনা আপনাদের আছে কিনা, বিষয়টা একটু খেয়াল রাখবেন। এটার যদি অর্থনৈতিক সম্ভাবনা থাকে অবশ্যই করা হবে। অর্থনৈতিক সম্ভাবনা বিবেচনা করে যদি থাকে করা হবে। ধন্যবাদ। আমরা জামালপুর অনেক শুনলাম, একটু অন্য জেলাতে যাই। একটু এই পাশে আসলাম, ওই পাশ থেকে অনেকের প্রশ্ন নিয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের হাতে সময় কম, আমরা খুব বেশি সবার প্রশ্ন নিতে পারবো না, সবাই ক্ষুধার্ত। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মাহবুব হাসান, কিশোরগঞ্জ জেলার একজন সাধারণ ব্যবসায়ী। আমার প্রশ্ন, বিগত 15 বছর যাবৎ বিগত সরকারে এই যে ব্যাংকগুলো যে অবস্থা করেছে, বর্তমানে ব্যাংকে 2-3টা ব্যাংক আছে, অনেক টাকা পয়সা আমাদের সাধারণ ব্যবসায়ী টাকা পয়সা আছে, কিন্তু ব্যাংকগুলোর কোনো টাকা পয়সা দিচ্ছে না। যেমন ন্যাশনাল ব্যাংক আছে, SIBL ব্যাংক আছে, এই ব্যবসায়ীরা এই টাকা ব্যাংকে গেলে টাকা আনতে গেলে খুব হয়রানি হয়। এই ব্যাপারে আপনার আমি দৃষ্টি আকর্ষণ করছি, আমরা ব্যবসায়ীরা যাতে এই ব্যাংকের টাকাটা ফেরত পেতে পারি, এই ব্যাপারে আপনার একটু দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ। সবাইকে গঠনমূলক প্রশ্ন করার জন্য অনুরোধ। ঠিক আছে, এটা অবশ্যই আমাদের অর্থনৈতিক পরিকল্পনার একটি অংশ। আসসালামু আলাইকুম, আমি কিশোরগঞ্জ, আমি একজন ইট ব্যবসায়ী, আমার নাম মোহাম্মদ সিরাজউদ্দিন। আমার প্রশ্ন হলো, আমার ব্যবসা সম্বন্ধে আমার প্রশ্ন। আমাদের কিশোরগঞ্জ সারা বাংলাদেশে ইট ব্যবসার উপর একটা জুলুম যাচ্ছে, এবং এই কিস্তিতে আগামী 1 মাস পরেই ব্যবসা শুরু হবে। আমরা তাদেরকে, শ্রমিকদেরকেও অ্যাডভান্স টাকা দিয়ে দিই, ইট ভাটা শুরু করলাম। শুরু করার পরে 2 মাস পরে যদি মোবিল কোর্ট যায়, আগে ভাঙতো মানুষের সাইড সুট ওখানকে করে ফইলা ভাঙ্গের সিন্ডিটা ভাঙ্গে, এটা যাতে আর দাঁড় করানো না। এই যে আমার লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করা হইলো, এই ইনভেস্টের দায় এটা সরকার যদি আমার লাইসেন্স না যাওয়ার সময় যদি তারা একটা চিঠি দেয় যে আপনার ইনভার্টার চলবে না, তাহলে আমরা হয়তো ইনভেস্টও করতাম না, আমরা এইটা পিছনে করতাম। তারাই সমস্ত চিঠিপত্র না দিয়ে মোবাইল কোড নিয়ে যায়, জরিমানা ধরে ভেঙে রেখে আসে। এইটা থেকে আমাদের বাঁচার পথ কি? আবার নতুন করে ইটভাটা শুরু করব কি করব না? এটা হচ্ছে জনগণের নির্বাচিত সরকার না থাকলে যা হয় তাই হইতেছে। জনগণের নির্বাচিত সরকার হলে তার এমপি থাকবে, এমপির কাছে যাবে, এমপিটাকে দায়বদ্ধ থাকতে হবে। এখন তো কোনো দায়বদ্ধতা নাই, সুতরাং এই জন্য জনগণের সরকার যত তাড়াতাড়ি দরকার। এই জন্যই যে কি মানুষের যাওয়ার জায়গায় দায়িত্ব। আপনার কথা শোনার কেউ নাই, এইখানে সরকার, এখানে জনগণ মাঝখানে খালি। বুঝছেন, ওই যে ব্রিজটা আছে না, ব্রিজ হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি সরকার সংসদ, ওই ব্রিজটা এখন নাই। ওই জন্য যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের মাধ্যমে জনগণের সাথে যে ব্রিজ সরকারের, এটা স্থাপিত করতে হবে। আপনার এটা বন্ধ করলে সরকারকে এটা আগে আপনাকে 1 বছর আগে বলতে হবে এই কারণে বন্ধ করার প্রয়োজন আছে। তাহলে আপনার প্রস্তুতি এবং সরকার আপনাকে ওখান থেকে বের হওয়ার জন্য সহযোগিতাও করতে হবে। আপনার ব্যবসা বন্ধ করে দিলে তো সহযোগিতা করতে হবে। আর 2 জনের বক্তব্য আমরা নিব, আর 2 জন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রধানমন্ত্রী এবং সকল ব্যবসায়ী বন্ধু ভাইদেরকে আসসালামু আলাইকুম। আমি ভৈরব পাদুকা মালিক সমিতির সভাপতি হিসেবে দায়িত্বে আছি। আমি প্রধানমন্ত্রী মহোদয়ের সামনে আমাদের এই পাদুকা শিল্পটা বৃহৎ, ভৈরবে ঢাকার পরে ভৈরবের পাদুকা শিল্পটা বৃহৎ। আমাদের একটা ডিসপ্লে কমেন্ট
ফেসিলিটি সেন্টারের প্রয়োজন। বিগত সরকারের পিছনে আমরা অনেক সময় দিছি, ব্যবসায়িকরা আমরা কোনোভাবে এই কমন ফেসিলিটি সেন্টারটা আমরা পাই নাই। আমাদের আপনার মাধ্যমে ভবিষ্যতে নির্বাচিত সরকার হয়ে আপনি যদি বাণিজ্য মন্ত্রী আল্লাহ যদি সহায় হয়, তাহলে আমরা ভৈরবের পাদুকা শিল্পের পক্ষ থেকে আপনার কাছে আমরা বৃহৎ দাবি যে একটা কমন ফেসিলিটি সেন্টার খুবই প্রয়োজন। কারণ আমাদের নারী উদ্যোক্তা আছে 40,000, আমাদের মা বোনরা ট্রেনিং দেওয়ার মতন কোনো ব্যবস্থা নাই। আমরা ইন্ডিয়া চায়নার সাথে পাল্লা দিয়ে জুতা তৈরি করার মতন সক্ষমতা নাই। আমরা চাই আপনার মাধ্যমে একটা কমন ফেসিলিটি সেন্টার ভৈরব খুবই প্রয়োজন। কারণ আমরা প্রায় 1.5 লক্ষাধিক পাদুকা শিল্পের সাথে জড়িত, ছোট বড় প্রায় 7,000 ফ্যাক্টরি আছে। আমি চেম্বার অফ কমার্সের সভাপতি সাহেব বলে গেছে, আমিও বলতেছি প্রধান অতিথি মহোদয় যেন আমাদের প্রতি পাদুকা শিল্পের প্রতি সুদৃষ্টি লাগে, আমরা উন্নত মানের জুতা তৈরির জন্য কমন ফেসিলিটি সেন্টার পাই। আসসালামু আলাইকুম। আর একজন এটা আমি আপনাদের সাথে একটু পাদুকা আমার কাছে একটু খুব ইন্টারেস্টিং মনে হচ্ছে, এই জন্য আমি পাদুকা শিল্পের সাথে জড়িত যারা আছে ওদের সাথে আলাদাভাবে একটু বসবো। এটা অ্যারেঞ্জমেন্ট করলে আমি বসবো, আমি একটু গভীরে যেতে হবে, গভীরে গিয়ে আর কি প্রয়োজন সেটা দেখতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর একজন এরপরে সভাপতি বক্তব্য রাখবেন। আমার একজনের বক্তব্য মানে একজনের প্রশ্ন নিব স্যার, কিন্তু ইতিমধ্যে আপনাদের যে প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তর কিন্তু অলরেডি বক্তব্যের মাঝে দিয়েই দিয়েছে। আপনারা এমন কিছু প্রশ্ন করুন যেটা আসলে আপনারা জানতে চান, জাস্ট খালি প্রশ্নটা করুন। আর একজনের প্রশ্ন নিব আমরা। জি, আসসালামু আলাইকুম। আমি ময়মনসিংহ ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ মুশফিকুর রহমান। আমি স্যারের কাছে একটা অনুরোধ করব, আপনি বলেছেন বাংলাদেশে অনেক গ্যাস আছে, আপনারা যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ক্ষমতায় আসে তাহলে আবাসিক এবং বাণিজ্যিক গ্যাস সংযোগ দিবেন কিনা, এটা আপনার কাছে আমার প্রশ্ন। আরেকটা জিনিস হলো ময়মনসিংহ পর্যটন এরিয়া, ময়মনসিংহে অনেকগুলো পর্যটন ক্ষেত্র আছে, কেন্দ্র আছে, কিন্তু ময়মনসিংহ পর্যটন কেন্দ্রগুলোতে ঢাকা বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে পর্যটকরা রাত্রি যাপন করতে পারে না। তো এই ব্যাপারে আপনারা যদি ক্ষমতা আসেন আমি অনুরোধ করবো ময়মনসিংহের পর্যটন কেন্দ্রগুলোকে রাত্রি যাপন করার ব্যবস্থা করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার মনে হয় ইতিমধ্যে আপনাদের সকলের প্রশ্নের উত্তর আমাদের আজকের যিনি প্রধান অতিথি মহোদয় দিয়ে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের প্রধান অতিথি এবং যারা উপস্থিত হয়েছেন সকলকে, যে এত গরমের মধ্যে এত ব্যস্ততার মধ্যে উপস্থিত থেকে আজকের এই আয়োজনটিকে সার্থক করবার জন্য। আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করা হচ্ছে। আচ্ছা, এই যে আরেকজন একটা অনুরোধ করতেছেন, রাইস মিল সমিতি জামালপুর, উনি একটা কথা বলতে চান। জি, আসসালামু আলাইকুম স্যার। আমি জামালপুর জেলা রাইস মিল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক। আমাদের রাইস মিল সেক্টরের বর্তমানে অনেকগুলো সমস্যা সম্মুখীন হচ্ছি, তো আপনার সাথে একটা জিনিস উপস্থাপন করতে যাচ্ছি, সেটা হলো আমাদের রাইস মিলের একটা মেইন র প্রোডাক্ট মানে বাই প্রোডাক্ট হলো আপনার রাইস ব্রান। এই রাইস ব্রান বর্তমানে মূল্যটা অনেক নেমে গেছে। যেমন এর আগে মূল্য ছিল আপনার 50 টাকা কেজি, এখন বর্তমানে ইন্ডিয়া এটা আমদানি বন্ধ করার কারণে বর্তমানে বাংলাদেশকে চাপে রাখার জন্য ইন্ডিয়া সম্পূর্ণরূপে রাইস ব্রান আমদানি বন্ধ করে দিছে। এখন আমরা এটা নিয়ে খুব চাপের মধ্যে আছি। আমাদের বাংলাদেশে সবাই আমরা সোয়াবিন তেল এবং কি অন্যান্য তেল খেতে অভ্যস্ত। যদি আমরা রাইস ব্রান তেলটা সামনে আপনাদের সরকার যদি ক্ষমতায় আসে, রাইস ব্রান তেলটা যদি আমরা বাংলাদেশে, এই তেলটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী, যেমন ভারতে খায়, জাপানে খায়, এটা যদি আপনারা ওইভাবে পদক্ষেপ নিয়ে যদি আমাদের রাইস ব্রান তেলটা বাংলাদেশে আপনারা প্রচলন করতে পারেন, তাহলে আমাদের এই রাইস মিল সেক্টরটা অনেকাংশ উপকৃত হবো। আমি স্যারকে আপনার মতামত চাচ্ছি। শোনেন, সরকার কোনো মিল ফিল করবে না, মিল করতে হবে আপনাদেরকে। আপনাদের যদি সহযোগিতা লাগে, সরকারের পলিসির মাধ্যমে অন্য কোনোভাবে সাপোর্ট লাগলে সেটা আমরা করবো। সরকার তো আপনার তেলের মিল করতে পারবে না, তেলের মিল আপনাদেরকে করতে হবে। আপনি যদি একা না পারেন, আপনি 10 জনকে নিয়ে একটা কোম্পানি করেন, আপনারা কোম্পানি করে আপনারা এদিকে এগিয়ে যান, সরকার সমর্থন দেবে, অসুবিধা নেই। ধন্যবাদ। আমাদের প্রশ্ন উত্তর। বিসমিল্লাহির রহমানির রহিম। স্যার, অত্যন্ত বিনয়ের সহিত বলছি স্যার, আপনার কথার পরেও একটা কথা না বললেই নয়। শুধু আপনি বললেন উৎপাদনের রাজনীতি। উৎপাদনের রাজনীতি করতে হলে স্যার জমিতে তো উৎপাদন হইতে হবে। উৎপাদন হইতে হলে বীজের প্রয়োজন।
আমাদের যে দেশে বিএডিসি ব্রিজ ডিপার্টমেন্ট এটা অত্যন্ত নাজুক অবস্থায় আছে, ওই দিকে আমাদের নজর দিতে হবে স্যার। বীজের কথা বলছেন? না ঠিক আছে, বীজের প্রমোশন হচ্ছে, অবশ্যই আরো অনেক দরকার আছে, ঠিক আছে।